প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসগুলি দেখছো, পড়ার মধ্যেই দিনগুলি অতিবাহিত করছো। এখন আজকে আমি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের মাইক্রোলজি বিষয়ের উপর পাঠদান করব। আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে টপিক 5E এর জেনাস অ্যাস্ট্রিলেগো। এই ছত্রাকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আশা করি মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করবে। এতক্ষণ আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তাহলে শুরু করা যাক। জেনাস অ্যাস্ট্রিলেগো। অ্যাস্ট্রিলেগো এই জেনাসটি অ্যাস্ট্রিলা জিনেসি ফ্যামিলির একটি বড় এবং প্রধান গণ। এই গণের অ্যাস্ট্রিলেগোর প্রায় স্পেসিস বা প্রজাতির সংখ্যা হচ্ছে 400টি। এই অ্যাস্ট্রিলেগো গণ এর বিভিন্ন প্রজাতি সমূহ উদ্ভিদ দেহে, বিশেষ করে পোয়েসি এবং সাইপ্যারেসি and সাইপ্যারেসি এই দুটি ফ্যামিলির উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে। এই উদ্ভিদের গোত্রসমূহে যে রোগ সৃষ্টি করে থাকে তাকে বলা হয় স্মার্ট ডিজিজ। স্মার্ট রোগ সৃষ্টি করে থাকে। এই অ্যাস্ট্রিলেগো জেনাসটি সাধারণত ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিস, অর্থাৎ এরা সুবিধাবাদী পরজীবী। তাহলে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটস, সুবিধামূলক পরজীবী এদের বলা হয়ে থাকে। এই যে পোয়েসি গোত্র এবং সাইপ্যারেসি গোত্র, আমরা জানি পোয়েসি গোত্রের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, যেমন গম, বার্লি, যব, ভুট্টা, বাজরা, রাই, এই সমস্ত উদ্ভিদ। এছাড়া সাইপ্যারেসি গোত্রের কিছু উদ্ভিদ রয়েছে যেমন মুথা গাছ। এই সমস্ত উদ্ভিদে এরা স্মার্ট ডিজিজ সৃষ্টি করে থাকে এবং এরা ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এই অ্যাস্ট্রিলেগো এই দুটি গোত্রের উদ্ভিদে ফসলের ক্ষতি প্রায় 50%, অর্থাৎ এটা 20 থেকে 50% ফসলের ক্ষতি করে থাকে। এই যে সুবিধাবাদী পরজীবী, এর আরো একটি বৈশিষ্ট্য রয়েছে। এই শ্রেণীর ছত্রাক সমূহ সাধারণত অটোসিয়াস সম্পর্কে তোমরা নিশ্চয় জানো, এর আগেও বলা হয়েছে। অটোসিয়াস হচ্ছে
যে সমস্ত পরজীবী একটি পোষক দেহেই তার জীবন চক্র সম্পূর্ণ করে থাকে তাদেরকে বলা হয় অটোসিয়াস। তাহলে অ্যাস্টিলেগো সাধারণ আলোচনার মধ্যে আমরা জানতে পেলাম এরা একটি বড় গণ, যেখানে 4টি প্রজাতি রয়েছে। এরা পোয়েসি এবং সাইপ্রেসি উদ্ভিদের ফসলের ক্ষতি করে থাকে। এরা স্মার্ট ডিজিজ সৃষ্টি করে থাকে। এই শ্রেণীর ছত্রাক অর্থাৎ ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক হচ্ছে অ্যাস্টিলেগো। এই অ্যাস্টিলেগো ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, এরা অটোসিয়াস। এরা যে ধরনের রোগ সৃষ্টি করে থাকে সেইগুলি একটু আমি একে একে বলার চেষ্টা করব। যেমন এরা গমের ক্ষেত্রে অ্যাস্টিলেগো ট্রাইটেসি, এই অ্যাস্টিলেগো ট্রাইটেসি প্রজাতি দ্বারা গমের লুজ স্মার্ট রোগ সৃষ্টি হয়ে থাকে। লুজ স্মার্ট অফ হুইট, তাহলে গমের লুজ স্মার্ট সৃষ্টি করে থাকে। আর একটি রয়েছে অ্যাস্টিলেগো মাইডিস। অ্যাস্টিলেগো মাইডিস এটি ভুট্টার স্মার্ট ডিজিজ তৈরি করে থাকে। মেজ স্মার্ট ভুট্টার স্মার্ট ডিজিজ তৈরি করে থাকে। এছাড়া অ্যাস্টিলেগো নুডা আরো একটি স্পেসিস। এই স্পেসিসটি বার্লির লুজ স্মার্ট ডিজিজ সৃষ্টি করে থাকে। লুজ স্মার্ট অফ হর্ডিয়াম, বার্লির লুজ স্মার্ট। এছাড়াও বার্লির আরো একটি ডিজিজ সৃষ্টি করে থাকে হর্ডেই, এটি হলো কভার স্মার্ট। তাহলে আমরা জানতে পারলাম এই অ্যাস্টিলেগো যে বিভিন্ন পোয়েসি গোত্রের উদ্ভিদে যে সমস্ত রোগ সৃষ্টি করে থাকে তার কয়েকটি নমুনা এখানে দেখানো হলো। অ্যাস্টিলেগো ট্রাইটেসি এটি গমের লুজ স্মার্ট তৈরি করে থাকে। অ্যাস্টিলেগো মাইডিস এটি ভুট্টার স্মার্ট ডিজিজ তৈরি করে থাকে। অ্যাস্টিলেগো নুডা এটি লুজ স্মার্ট ডিজিজ তৈরি করে থাকে। অ্যাস্টিলেগো হর্ডেই এটা কভার স্মার্ট। এই দুটি বার্লির ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও এই সমস্ত প্রজাতি সমূহ যদিও ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটিস, তারপরেও এরা কৃত্রিম আবাদ মাধ্যমে এদেরকে জন্মানো সম্ভব। কৃত্রিম আবাদ মাধ্যমে এদেরকে জন্মানো যায়। সেক্ষেত্রে এরা সেকেন্ডারি বা সেপ্টেড মাইসেলিয়াম সৃষ্টি না করে ইস্টের ন্যায় এক কোষী মাইসেলিয়াম তৈরি করে থাকে। এই যে বিষয়টি, এটি একটি গবেষণার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী অ্যালেক্স প্লাস ও মিমস এই তথ্যটি দিয়ে থাকেন। এবার আমরা যাব অ্যাস্টিলেগোর সোমাটিক স্ট্রাকচার, অর্থাৎ এর দৈহিক গঠনটা কি রকম। সোমাটিক স্ট্রাকচার এই
অ্যাস্টিলাগো সাধারণত ব্রাঞ্চিং হয়ে থাকে সেপ্টেট মাইসেলিয়াম বিদ্যমান রয়েছে এবং এরা স্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। এই মাইসেলিয়াম সমূহ পোষক কোষ বা হোস্ট সেলের অন্তঃকোষীয় অবকাশে অবস্থান করে এবং গোলাকৃতি হস্টোরিয়া সৃষ্টির মাধ্যমে পোষক দেহ হতে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। তাহলে এরা হস্টোরিয়া তৈরি করে থাকে। হস্টোরিয়ার মাধ্যমে পোষক দেহ থেকে এরা পুষ্টি শোষণ করে থাকে। এই যে অ্যাস্টিলাগো, এখানে দুই ধরনের মাইসেলিয়াম দেখা যায়। একটি মাইসেলিয়ামকে বলা হয় প্রাইমারি মাইসেলিয়াম। প্রাইমারি মাইসেলিয়াম। আর একটি মাইসেলিয়াম রয়েছে যাকে বলা হয় সেকেন্ডারি মাইসেলিয়াম। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা দেখতে পেলাম যে এই অ্যাস্টিলাগো সাধারণত সেপ্টেট ব্রাঞ্চিং স্বচ্ছ প্রকৃতির হয়। এরা পোষক কোষের অবকাশে অন্তঃকোষীয় অবকাশে অবস্থান করে এবং হস্টোরিয়ার মাধ্যমে এরা পোষক দেহ হতে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। আর এরা দুই ধরনের মাইসেলিয়াম তৈরি করে, একটি প্রাইমারি মাইসেলিয়াম এবং সেকেন্ডারি মাইসেলিয়াম। আমরা দেখব এই প্রাইমারি মাইসেলিয়াম এবং সেকেন্ডারি মাইসেলিয়ামগুলি কি রকম প্রকৃতির হয়ে থাকে। প্রাইমারি মাইসেলিয়াম অ্যাস্টিলাগোর যে স্পোর ব্যাসিডিওস্পোর, সেই ব্যাসিডিওস্পোরটি জার্মিনেশনের মাধ্যমে যে প্রাথমিক এক ধরনের মাইসেলিয়াম তৈরি করে তাকেই বলা হয় প্রাইমারি মাইসেলিয়াম। এই প্রাইমারি মাইসেলিয়ামে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, সেজন্য প্রাথমিক মাইসেলিয়াম এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড এবং এই প্রাইমারি মাইসেলিয়ামগুলি ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী হয়ে থাকে। ব্যাসিডিওস্পোর তাহলে আমরা দেখব কিভাবে প্রাইমারি মাইসেলিয়াম তৈরি হয়। ধরলাম এটি একটি ব্যাসিডিওস্পোর। এই ব্যাসিডিওস্পোরটি জার্মিনেশনের মাধ্যমে যে দৈহিক গঠন তৈরি করে থাকে তাকে বলা হয় প্রাইমারি মাইসেলিয়াম। তাহলে এটি একটি প্রাইমারি মাইসেলিয়াম। এই প্রাইমারি মাইসেলিয়ামে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোষে একটি করে নিউক্লিয়াস রয়েছে। এটি ভিন্ন ম্যাটিং টাইপের হতে পারে, অর্থাৎ ব্যাসিডিওস্পোর যদি পজিটিভ স্ট্রেন থেকে উৎপন্ন হয় তাহলে সেটি যে মাইসেলিয়াম তৈরি করবে সেটা হচ্ছে পজিটিভ মাইসেলিয়াম,
এর নিউক্লিয়াসটা পজিটিভ টাইপের থাকবে, আর নেগেটিভ মেটিং টাইপের মাইসেলিয়াম তৈরি হতে পারে, যেটা নেগেটিভ ব্যাসিডিও স্পোর থেকে উৎপন্ন হয়। তাহলে আমরা দেখতে পেলাম এই সবই হচ্ছে পজিটিভ নেগেটিভ স্ট্রেনের মাইসেলিয়াম প্রাইমারি, এটিও আরেকটি নেগেটিভ বা পজিটিভ স্ট্রেনের মাইসেলিয়াম, এটাও প্রাইমারি, যেখানে নিউক্লিয়াস সংখ্যা একটি থাকে, অর্থাৎ এরা হ্যাপ্লয়েড। এরপর আমরা চলে যাব 2 নাম্বার সেকেন্ডারি মাইসেলিয়াম। এই যে আমরা দেখতে পেলাম প্রাইমারি মাইসেলিয়াম, এটি ধরলাম পজিটিভ স্ট্রেনের মাইসেলিয়াম, এটা নেগেটিভ স্ট্রেনের মাইসেলিয়াম। এই দুটি প্রাইমারি মাইসেলিয়াম পরস্পরের শীর্ষের যে হাইপি সমূহ রয়েছে, এই হাইপি সমূহের কোষের মধ্যে এক ধরনের মিলন ঘটে বা পরস্পরের সংস্পর্শে আসে, এবং সংস্পর্শস্থলের প্রাচীরটি বিগলিত হয়ে যায়। সংস্পর্শস্থলের প্রাচীরটি এইভাবে বিগলিত হয়ে যায়। তাহলে এইখানে আমরা লক্ষ্য করলাম একটি জায়গায় বা একটি কোষে, এইখানে আমরা দেখব একটা কোষের মধ্যে দুটি নিউক্লিয়াস অবস্থান করেছে, একটি নিউক্লিয়াস, এখানে আরো একটি নিউক্লিয়াস। এই যে দুটি প্রাইমারি মাইসেলিয়ামের কোষের মধ্যে মিলন ঘটলো, সোমাটোগ্যামি ঘটে গেল, ফলে একটি কোষে দুটি নিউক্লিয়াস অবস্থান করলো, একে বলা হয় ডাইক্যারিওটিক কোষ। এই ডাইক্যারিওটিক কোষসমূহ পরস্পরের আবার বিভাজিত হয়ে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি করে, অর্থাৎ সেকেন্ডারি মাইসেলিয়াম তৈরি করে থাকে। তাহলে এটি একটি সেকেন্ডারি মাইসেলিয়াম। এই যে সেকেন্ডারি মাইসেলিয়াম, এই সেকেন্ডারি মাইসেলিয়াম সমূহ উদ্ভিদ দেহের বা পোষক দেহের সর্বস্ত অঞ্চলে বিরাজ করতে পারে, অর্থাৎ প্রায় সব জায়গায় যখন এই ধরনের সেকেন্ডারি মাইসেলিয়াম অবস্থান করবে, তখন সেই ধরনের পরজীবীকে বলা হয় সিস্টেমিক প্যারাসাইটিস। তখন তাকে বলবো আমরা সিস্টেমিক প্যারাসাইটিস। সিস্টেমিক প্যারাসাইটিস কাদেরকে বলা হয়? যখন সেকেন্ডারি মাইসেলিয়াম পোষক কোষের সর্বত্র প্রায় সব জায়গায় অবস্থান করে, তাদেরকে বলা হয় সিস্টেমিক প্যারাসাইটিস। যদি আমরা উদাহরণ দেই, গমের লুজ মাস্ক, অর্থাৎ লুজ মাস্ক অফ হুইট, এটি একটি সিস্টেমিক প্যারাসাইট, যাকে বলা হয়ে থাকে অ্যাস্টিলেগোটাইটেসি দ্বারা। এই অ্যাস্টিলেগোটাইটেসি এক ধরনের সিস্টেমিক প্যারাসাইটিস। আবার কিছু কিছু প্যারাসাইটস রয়েছে যারা সংক্রমণ স্থলের মধ্যেই বিরাজ করে, এর ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে না, সেই ধরনের পরজীবীকে বলা হয় লোকালাইজড প্যারাসাইট।
তাহলে আমরা দেখতে পেলাম এই সেকেন্ডারি মাইসেলিয়াম সমূহ সমস্ত দেহে বিরাজ করতে পারে, আবার এরা একটি নির্দিষ্ট স্থানের মধ্যেও অবস্থান করতে পারে। এই সেকেন্ডারি মাইসেলিয়াম দীর্ঘস্থায়ী এবং এরা পোষক কোষের মধ্যে অনেক অনেক প্রজাতি রয়েছে। দীর্ঘদিন বা দীর্ঘ কয়েক বছর পর্যন্ত এরা টিকে থাকতে পারে। তাহলে এই হলো অ্যাস্ট্রিল্যাগোর সোমাটিক স্ট্রাকচার বা দৈহিক গঠন। এখন আমরা অ্যাস্ট্রিল্যাগোর রিপ্রোডাকশনস নিয়ে আলোচনা করব। রিপ্রোডাকশন, এই অ্যাস্ট্রিল্যাগো অঙ্গজ বা অযৌনজনন এবং যৌনজনন এই দুটি পদ্ধতিতেই প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। প্রথমে আমরা যাব অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। কিছু কিছু প্রজাতির ছত্রাকে বা অ্যাস্ট্রিল্যাগোর মধ্যে এক ধরনের স্পোর তৈরি হয়, যেমন ব্যাসিডিওস্পোর বা একে স্পোরাডিয়া বলা হয়ে থাকে। ব্যাসিডিওস্পোর অথবা স্পোরিডিয়া। আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস কি জানি, সেজন্য সংজ্ঞার মধ্যে আলোচনা করলাম না। এই অ্যাস্ট্রিল্যাগোর কিছু প্রজাতি ব্যাসিডিওস্পোর অথবা স্পোরিডিয়া উৎপন্ন করে। এই স্পোরিডিয়া সমূহ আবার পরবর্তীতে বার্ডিং পদ্ধতিতে সেকেন্ডারি স্পোরিডিয়া তৈরি করে থাকে। এইভাবে এরা অঙ্গজ বা অযৌনজনন ক্রিয়া সম্পন্ন করে থাকে। আবার কিছু কিছু প্রজাতি রয়েছে যেগুলি মৃতজীবী হিসেবে থাকে। এই মৃতজীবী যে সমস্ত প্রজাতির অ্যাস্ট্রিল্যাগো রয়েছে তারা বার্ডিং প্রক্রিয়ায় এক কোষী অর্থাৎ স্টেন ন্যায় এক কোষে মাইসেলিয়াম তৈরি করে। এইভাবে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস তৈরি করে থাকে। এরপর সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাস্ট্রিল্যাগো এর প্রজাতি সমূহ বিভিন্ন ধরনের যে জননাঙ্গ, যৌন জননাঙ্গ, যেমন পুং যৌন জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, স্ত্রী যৌন জননাঙ্গকে বলা হয় ওগোনিয়াম। এই সমস্ত জননাঙ্গ তৈরি করে থাকে না। এ ধরনের যৌন জননাঙ্গ তৈরি না করে থাকলেও অ্যাস্ট্রিল্যাগো সেক্সুয়াল রিপ্রোডাকশনসের যে তিনটি পর্যায়ক্রমিক ধারা প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি এবং মিওসিস, এই তিনটি পর্যায়ক্রমিক ধারা অবশ্যই মেনে চলে। তাহলে আমরা প্রথমেই চলে যাব, তাহলে তিনটি ধারা কি? প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি,
মিয়োসিস। তাহলে এদের কোনো যৌন জননাঙ্গ তৈরি হবে না। যৌন জননের 3টি পর্যায়ক্রমিক ধারা এরা মেনে চলবে। প্রথমে আমরা আলোচনা করব এই প্লাজমোগ্যামি সম্পর্কে। প্লাজমোগ্যামি অর্থাৎ যখন দুটি কোষের প্রোটোপ্লাস্টের মিলন ঘটে তখন তাকে বলা হয় প্লাজমোগ্যামি। এই প্লাজমোগ্যামির ফলে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করা যায়, ভিন্ন ভিন্ন দুটি ম্যাটিং টাইপের কোষের নিউক্লিয়াস সমূহ একটি কোষের মধ্যে অবস্থান করে, অর্থাৎ একটা কোষে দুটি নিউক্লিয়াস অবস্থান করে। এই জন্য একে বলা হয় ডাইক্যারিওটাইজেশন। ডাইক্যারিওটাইজেশন। এই ডাইক্যারিওটাইজেশনে যেহেতু দুটি কোষের নিউক্লিয়াস অবস্থান করে, সেই জন্য একে বলা হয় ডিপ্লয়েডাইজেশন। ডাইক্যারিওটাইজেশন বা ডিপ্লয়েডাইজেশন, এই দুটি নামেই একে অবহিত করা হয়ে থাকে। ডাইক্যারিওটাইজেশন, ডাই মানে দুই, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ দুটি নিউক্লিয়াস। এখানেও ডাই মানে দুই, প্লয়েড মানে নিউক্লিয়াসের সংখ্যা। যেহেতু দুটি নিউক্লিয়াস একসাথে অবস্থান করে একটি কোষে, তাকে ডিপ্লয়েডাইজেশনও বলা হয়ে থাকে। এই ডিপ্লয়েডাইজেশন বা ডাইক্যারিওটাইজেশনের খুবই গুরুত্ব রয়েছে, কেননা এই ডিপ্লয়েডাইজেশন না হলে পরবর্তীতে ক্যারিওগ্যামি সম্পূর্ণ হয় না। আস্ট্রিলেগোর এই ডিপ্লয়েডাইজেশনের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে এরা ডিপ্লয়েডাইজেশন বা ডাইক্যারিওটাইজেশন ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তাহলে জেনে নেওয়া যাক কি কি ভাবে এরা ডিপ্লয়েডাইজেশন সম্পূর্ণ করে। নাম্বার 1, সোমাটোগ্যামি। সোমাটোগ্যামি। এই সোমাটোগ্যামির আরো একটি নাম রয়েছে, সেটি হচ্ছে দুটি প্রাথমিক হাইফার মিলন। আমরা এখানে ধরে নিব এটি একটি প্রাথমিক হাইফা, এটিও আরেকটি প্রাথমিক হাইফা বা মাইসেলিয়াম। এই প্রক্রিয়ায় একটি মাইসেলিয়ামকে আমরা পজিটিভ স্ট্রেনের ধরব, আর একটিকে আমরা নেগেটিভ স্ট্রেনের মাইসেলিয়াম বা হাইফি ধরব। সোমাটোগ্যামির ক্ষেত্রে পজিটিভ স্ট্রেন থেকে একটি হাইফি নেগেটিভ স্ট্রেনের একটি হাইফির পরস্পরের সংস্পর্শে আসবে। সংস্পর্শে আসলে এইগুলো আমি লাল করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে।
এখানে আমরা দেখতে পেলাম একটি পজিটিভ স্ট্রেনের হাইফা, নেগেটিভ স্ট্রেনের হাইফা পরস্পরের সংস্পর্শে আসলো। পরস্পরের সংস্পর্শে আসলে এই সংস্পর্শ স্থলের যে প্রাচীর, এই প্রাচীরটি বিগলিত হয়ে যায়। বিগলিত হয়ে গেলে একটি কোষের নিউক্লিয়াস অপর একটি কোষের নিউক্লিয়াসের দিকে গমন করে, অর্থাৎ একটি কোষের দুটি নিউক্লিয়াস অবস্থান করলো। পাশাপাশি দুটি কোষের মধ্যে অন্যান্য যে সাইটোপ্লাজমীয় অর্গানেলিস রয়েছে সেগুলো পরস্পরের সাথে মিথস্ক্রিয়া করে ফেললো, মিলেমিশে একাকার হয়ে গেল। এর ফলে যে ক্রিয়াটি ঘটলো সেটি একটি সোমাটোগ্যামি বা প্রাথমিক হাইফার বা প্রাথমিক মাইসেলিয়ামের মিলন। এই প্রাথমিক মাইসেলিয়ামের মিলনের মাধ্যমে একটি কোষের দুটি নিউক্লিয়াস আমরা দেখতে পেলাম। তাহলে এটা একটি নিউক্লিয়াস, এটা একটি নিউক্লিয়াস। এই জন্য যে ক্রিয়াটি ঘটলো সেটি হলো সোমাটোগ্যামি। এই ধরনের সোমাটোগ্যামি সাধারণত ভুট্টার ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, এক্সাম্পল, অ্যাস্টিল্যাগোমাইডিস। এই অ্যাস্টিল্যাগোমাইডিসের মধ্যে এই সোমাটোগ্যামি সম্পূর্ণ হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী যে পদ্ধতি, সেই পরবর্তী পদ্ধতি হচ্ছে ইউনিয়ন অফ জার্ম টিউব। ইউনিয়ন অফ জার্ম টিউব, এক্ষেত্রে কি ব্যাপারটি ঘটে, অর্থাৎ জার্ম টিউবের মিলন। দুটি বিপরীত ম্যাটিং টাইপের ব্যাসিডিওস্পোর, দুটি বিপরীত ম্যাটিং টাইপের ব্যাসিডিওস্পোর যখন অঙ্কুরোদ্গম ঘটে, তাহলে এটি একটি জার্ম ব্যাসিডিওস্পোর। এটি বিপরীত স্ট্রেনের একটি ব্যাসিডিওস্পোর। এই যে ব্যাসিডিওস্পোর, এর মাথায় আঙ্গুলের মতো যে অংশ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এই ব্যাসিডিওস্পোরগুলি অঙ্কুরোদ্গম রত অবস্থায় রয়েছে। এই অঙ্কুরোদ্গমশীল দুটি বিপরীত ম্যাটিং টাইপের ব্যাসিডিওস্পোর এর মধ্যে সংস্পর্শ ঘটবে, মিলন ঘটবে। মিলনের ফলে যে দুটি কোষ এখন পর্যন্ত আলাদা রয়েছে এবং পরবর্তীতে এই দুটি কোষের সংযোগস্থলের প্রাচীর বিগলিত হয়ে যাবে এবং দুটি ভিন্ন ম্যাটিং টাইপের জার্ম টিউব এর মিলন ঘটবে, ফলে একটি কোষে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুটি ভিন্ন ম্যাটিং টাইপের ব্যাসিডিওস্পোর পরস্পরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং পরস্পরের নিউক্লিয়াসগুলি আলাদা হয়েছে। দুটি নিউক্লিয়াস রয়েছে, সেই জন্য একে বলা হয় ইউনিয়ন অফ জার্ম টিউব। এই জার্ম টিউবের মিলনের মাধ্যমে
ডাইক্যারিওটাইজেশন সম্পূর্ণ হয়েছে। এই ধরনের ক্রিয়া দেখা যায় সাধারণত আস্টিলেগো হর্ডেই। আস্টিলেগো হর্ডেই প্রজাতির মধ্যে এই ধরনের ইউনিয়ন অফ জার্ম টিউব এর মাধ্যমে ডাইক্যারিওটাইজেশন ঘটে থাকে। নাম্বার 3, conjugation of basidiospore। conjugation of basidiospore এক্ষেত্রে দুটি বিপরীত স্ট্রেনের ব্যাসিডিওস্পোর যখন অঙ্কুরোদ্গম ঘটে কনজুগেশন হচ্ছে যখন দুটি বিপরীত স্ট্রেনের ব্যাসিডিওস্পোর অঙ্কুরোদ্গম ঘটে। অঙ্কুরোদ্গমের ফলে একটি কোষের থেকে নিউক্লিয়াস অন্য একটি যে বারিং সে বারিংগত কোষের মধ্যে গমন করে। এর ফলে একটি কোষ আরেকটি কোষের সাথে মিশে যায় এবং কনজুগেশন ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। এইভাবেও এরা ডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি করে থাকে। উদাহরণ হিসেবে দেখা যায় আস্টিলেগো রিসেপ্টাকুলারাম, এর মধ্যে এইভাবে ডাইক্যারিওটাইজেশন ক্রিয়া সম্পূর্ণ হয়। নাম্বার 4, ইউনিয়ন অফ ইনফেকশন থ্রেডস, অর্থাৎ সংক্রমণ সূত্রের মধ্যে কিভাবে ডাইক্যারিওটাইজেশন ঘটে। আমরা আলোচনা করছি ইউনিয়ন অফ ইনফেকশন থ্রেডস, সংক্রমণ সূত্রের মধ্যে কিভাবে এই ক্রিয়াটি ঘটে। এক্ষেত্রে কোনো ধরনের প্রোমাইসেলিয়াম বা ব্যাসিডিয়াম তৈরি করে না। এক্ষেত্রে কোনো প্রোমাইসেলিয়াম বা ব্যাসিডিয়াম তৈরি করে না। তাহলে এইগুলি এক ধরনের কোষ, দুটি তাহলে এই যে প্রাথমিক কোষ সমূহ রয়েছে এক কোষে, এর নিউক্লিয়াস, এই কোষ হতে এক ধরনের ক্ষুদ্র নমনীয় বা সংক্রমণ সূত্র তৈরি হয়। তাহলে এই সমস্ত কোষ হতে ক্ষুদ্র নমনীয় এরকম সংক্রমণ সূত্র তৈরি হয়। এক্ষেত্রেও ক্ষুদ্র নমনীয় সংক্রমণ সূত্র তৈরি হলো। তাহলে এগুলি হচ্ছে ইনফেকশন থ্রেড, সংক্রমণ সূত্র।
এই যে সংক্রমণ সূত্র, এই সংক্রমণ সূত্রের যে কোষ, এটি ধরলাম পজিটিভ স্টেইনের, যেহেতু নিউক্লিয়াস কালো দেখিয়েছি, এটি নেগেটিভ স্টেইনের, যেখানে নিউক্লিয়াস আমরা রেড কালার করে দিয়েছি। এই সংক্রমণ সূত্রের মধ্যে নিউক্লিয়াস সমূহ গমন করে, এবং সংক্রমণ সূত্র পরস্পরের সাথে মিলিত হয় এবং সংস্পর্শস্থলের প্রাচীর বিগলিত হয়ে যায়। এখন দেখা যায় যে দুটি কোষ একটি কোষে পরিণত হয়েছে এবং দুটি নিউক্লিয়াস একটি কোষের মধ্যে অবস্থান করে। এইভাবেও ডাইক্যারিওটাইজেশন বা ডিপ্লয়েডাইজেশন হয়। এইভাবে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম তৈরি হয়ে থাকে। এই ধরনের ক্রিয়া দেখা যায় অস্ট্রেলেগোটাইটেসি প্রজাতিতে এইভাবে ডাইক্যারিওটাইজেশন ঘটে। নাম্বার 5, union of two haploid cells in same ব্যাসিডিয়াম। একই ব্যাসিডিয়ামের দুটি হ্যাপ্লয়েড কোষের মধ্যে যখন মিলন ঘটে তখন তাকে বলা হয় ইউনিয়ন অফ টু হ্যাপ্লয়েড সেলস ইন সেম ব্যাসিডিয়াম। অবশ্যই এই যে একটি ব্যাসিডিয়ামের দুটি কোষ, সেই দুটি কোষ ভিন্ন ম্যাটিং টাইপের হবে। আমরা দেখি কিভাবে। প্রিয় ছাত্ররা, তোমরা লক্ষ্য করো, তাহলে এই কালো অংশটা যে নিউক্লিয়াস সমৃদ্ধ সেটি পজিটিভ স্টেইনের, আর রেড কালার যে নিউক্লিয়াস সেটা নেগেটিভ স্টেইনের আমি মার্ক করে দিয়েছি। তাহলে এটি একটি ব্যাসিডিয়াম, এই ব্যাসিডিয়ামের 1 2 3 4 চারটি কোষ রয়েছে, যেখানে দুটি পজিটিভ স্টেইনের আর অর্থাৎ পজিটিভ ম্যাটিং টাইপের আর দুটি নেগেটিভ ম্যাটিং টাইপের। এই প্রক্রিয়ায় এই যে একটি পজিটিভ ম্যাটিং টাইপের কোষ এর নিউক্লিয়াস এবং নেগেটিভ ম্যাটিং টাইপের কোষের নিউক্লিয়াসের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের প্রাচীরটি বিগলিত হয়ে যাবে। বিগলিত হয়ে গেলে দুটি কোষ একটি কোষে পরিণত হলো। তাহলে দেখা গেল যে একটি ব্যাসিডিয়ামের দুটি কোষের মধ্যেই এই রকম মিলন সম্পূর্ণ ঘটে এবং ডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়। এভাবে আমরা ইউনিয়ন অফ টু হ্যাপ্লয়েড সেলস ইন সেম ব্যাসিডিয়াম আমরা দেখতে পাই। এটা যে সমস্ত প্রজাতিতে দেখা যায় তা হচ্ছে অস্ট্রেলেগোহর্ডেই। এই প্রজাতির মধ্যে একই ব্যাসিডিয়ামের দুটি হ্যাপ্লয়েড সেলের মধ্যে সোমাটোগ্যামি ঘটে থাকে।
নাম্বার 6, ইউনিয়ন অফ টু ব্যাসিডিয়াম, অর্থাৎ দুটি ব্যাসিডিয়ামের মধ্যে যখন মিলন ঘটে। আমি এই চিত্র দিয়েই আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখলাম এটা একটি ব্যাসিডিয়াম, ছাত্ররা লক্ষ্য করো, তাহলে এটি নেগেটিভ স্ট্রেনের, এই দুটি পজিটিভ স্ট্রেনের। তাহলে একটি ব্যাসিডিয়াম, একটি ব্যাসিডিয়াম, এই দুটি ব্যাসিডিয়ামের দুটি বিপরীত ম্যাটিং টাইপের কোষের মধ্যে যখন মিলন ঘটবে, অর্থাৎ এটি পজিটিভ স্ট্রেনের নিউক্লিয়াস থেকে একটি সূত্র তৈরি হবে এবং নেগেটিভ স্ট্রেনের মধ্যে মিলিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি কোষে দুটি নিউক্লিয়াস অবস্থান করলো, অর্থাৎ ডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হয়ে গেল। এইভাবেও একই ব্যাসিডিয়াম, দুটি ব্যাসিডিয়ামের মধ্যে ডাইক্যারিওটিক মাইসেলিয়াম সৃষ্টি হতে পারে। এটা যে প্রজাতি দেখা যায় সেটি হচ্ছে অ্যাস্টিলেগো নুডা। অ্যাস্টিলেগো নুডার মধ্যে এইভাবে দুটি ব্যাসিডিয়ামের মধ্যে মিলন ঘটতে পারে। আর একটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে নাম্বার 7, ইউনিয়ন অফ ব্যাসিডিওস্পোর অ্যান্ড ব্যাসিডিয়াম, ব্যাসিডিওস্পোর অ্যান্ড ব্যাসিডিয়ামের মধ্যে মিলন। ছাত্ররা তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এটি একটি ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়ামের কোষ, এর সাথে একটি বিপরীত ম্যাটিং টাইপের ব্যাসিডিওস্পোর। তাহলে এটি হচ্ছে ব্যাসিডিয়াম, এটি ব্যাসিডিওস্পোর। তাহলে এই যে বিপরীত ম্যাটিং টাইপের ব্যাসিডিওস্পোর, এইখানে একটি ব্যাসিডিয়ামের কোষের মিলন ঘটবে। এই মিলনের ফলে কি ঘটে, সে বরাবরের মতোই দুটি কোষের সংযোগস্থলের প্রাচীর বিগলিত হয় এবং দুটি বিপরীত ম্যাটিং টাইপের কোষ পরস্পরের সাথে মিলেমিশে একত্র হয়, কিন্তু নিউক্লিয়াস সমূহ আলাদা থাকে। এর ফলে একটি ডিপ্লয়েড সেল বা কোষের তৈরি হয়। এইভাবেও ডাইক্যারিওটাইজেশন ঘটে থাকে। এটা যে প্রজাতিতে দেখা যায় তা হচ্ছে অ্যাস্টিলেগো ভায়োলেসি, অ্যাস্টিলেগো ভায়োলেসি এই প্রজাতির মধ্যে এইভাবে ব্যাসিডিওস্পোর এবং ব্যাসিডিয়ামের মধ্যে মিলন ঘটবে। অবশ্যই সেটা বিপরীত ম্যাটিং টাইপের হবে। ধরলাম এটা ম্যাটিং
নেগেটিভ স্ট্রেন, একটা পজিটিভ স্ট্রেন। এইভাবে এরা ডিপ্লোডাইজেশন বা ডাইক্যারিওটাইজেশন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তাহলে এতক্ষণ আমরা পড়লাম অ্যাস্ট্রিলাইগোর সাধারণ আলোচনা, এর সোমাটিক স্ট্রাকচার, এর রিপ্রোডাকশনসের তিনটি পদ্ধতি রয়েছে, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস। এই তিনটির মধ্যে শুধু আজকে আমরা প্লাজমোগ্যামি পর্যন্ত ডাইক্যারিওটাইজেশনটা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা ক্যারিওগ্যামি এবং মিওসিস এবং এর সেল সাইকেল, লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি বারবার বলি তোমরা আমার ক্লাসের কমেন্টসগুলি লিখো, পরবর্তী ক্লাসে আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। তাহলে বেস্ট অফ লাক। এতক্ষণ আমরা ক্লাসটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা কলেজ এর পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষে আমার ক্লাসটি দেওয়ার জন্য খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন।